সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত সাপ্তাহিক মুসলিম বিশ্ব আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা প্রতি সপ্তাহেই ইসলাম চ্যানেল এই বাংলার নিয়মিত অনুষ্ঠানে গত সপ্তাহে ঘটে যাওয়া মুসলিম বিশ্বের নানা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। ঠিক বরাবরের মতোই আমাদের সামনে একজন গেস্ট থাকেন। আপনারা সকলেই হয়তো মনে আছে, অথবা স্মরণ না থাকলেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আজ সেই 7ই অক্টোবর, এক বছর আগে 7ই অক্টোবরে যে ঘটনাকে কেন্দ্র করে আপনারা সকলেই দেখেছেন মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড গাজা এবং তার আশেপাশের যে দেশগুলো, সেইখানে ইসরায়েলের বর্বর হামলার এটা আমাদের বার্ষিকী 7ই অক্টোবর। অতএব এটি আজকে আমাদের মেইন আলোচনা থাকবে। তার সাথে আমরা ইসরায়েলের যে অন্যান্য অঞ্চলে এই যুদ্ধের যে এক্সটেনশন এবং সর্বোপরি ইরান এবং অন্যান্য মুসলিম দেশের সাথে এখানে কি একটা লং টার্ম যুদ্ধ হচ্ছে কিনা, সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ মোদ্দা কথা হলো, আজকে আমরা আলোচনা করব এই অঞ্চলে ঘটে যাওয়া এক বছর আগের যে ঘটনাবলী, সেখান থেকে শুরু করে এখন কী অবস্থা আছে এবং ভবিষ্যতে এটা কোন দিকে যেতে পারে। আমাদের স্ক্রিনে অথবা আপনাদের স্ক্রিনে আপনারা যা দেখছেন একটা নাম্বার আছে, যে নাম্বারে যে কোনো সময় আপনারা ফোন করে আমার সাথে, আমাদের সাথে, অথবা আপনার নিজের কোনো মন্তব্য থাকলে অথবা কোনো বিষয়ে আপনি কোশ্চেন করতে থাকলে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন। আজকে আমাদের সাথে যিনি গেস্ট আলোচক আছেন, আপনাদের পরিচিত বিশিষ্ট আইনজীবী এবং আইনের শিক্ষক অ্যাজ ওয়েল, আমাদের এই অনুষ্ঠানের বিশ্লেষক হিসেবে বিভিন্ন রাজনৈতিক আপনারা আগেও তাকে দেখেছেন, খালিদ ইয়াহিয়া। ধন্যবাদ খালিদ, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। তো আমরা প্রথমেই, যেহেতু এক বছর এই গাজাতে যেটাকে আমরা ওয়ার অন গাজা বলি, গাজাতে যে একটি বছর ইসরায়েলের বর্বরচিত হামলা এবং এই হামলায় ঘটে যাওয়া এই এক বছরে কি ঘটেছে তার একটা ছোট্ট ডকুমেন্টারি দেখব। প্রথমেই ডকুমেন্টারি দেখেই আমরা ফিরে আসব আমাদের মূল আলোচনায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি একটা ডকুমেন্টারিতে। দীর্ঘ 12 মাসের আগ্রাসনে ইসরায়েল গাজাকে মাটির সাথে মিশিয়ে দিলেও ক্ষতির হিসেব কম নয় নিজেদেরও। ইসরায়েল হয়তো ধ্বংসস্তূপে পরিণত হয়নি, তবে দীর্ঘ এক বছর ধরে সর্বাধুনিক সব সমরাস্ত্র আর দক্ষ সমর কৌশল প্রয়োগের পরও পূর্ণ হয়নি হামাস নির্মূলের লক্ষ্য, যাকে নেতানিয়াহু প্রশাসনের দম্ভের ওপর চপেটাঘাত হিসেবে মনে করছেন অনেকে। টানা হামলা, গণহত্যার কারণে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে ক্ষুণ্ণ ইসরায়েলের ভাবমূর্তি। ইসরায়েলে 7 অক্টোবরের পর থেকেই জিম্মি উদ্ধারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ বেড়েই চলেছে সময়ের সাথে। ক্ষোভ, নিন্দা ছড়িয়েছে বিশ্বের সব প্রান্তে। এমনকি ইহুদিরাও পালন করছে ইসরায়েল বিরোধী নানা কর্মসূচি। মার্কিন প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের জরিপ অনুযায়ী গত বছরের শেষে প্রায় অর্ধশত দেশে ইসরায়েলের জনপ্রিয়তা কমেছে গড়ে 19%। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী গেল এক বছরে পরম মিত্র যুক্তরাষ্ট্রের 70% বেশি নাগরিকের আস্থা হারিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ এক প্রতিষ্ঠানের জরিপ বলছে, যুক্তরাজ্যের 60%-এরও বেশি মানুষ দায়িত্বশীল কোনো কাজের জন্য ইসরায়েলকে যোগ্য মনে করে না। বিশ্বজুড়ে জনসমর্থন হারানোর পাশাপাশি দেশটির অর্থনীতি, সংস্কৃতি সহ প্রায় সব খাতেই নেতিবাচক প্রভাব স্পষ্ট। গেল বছরের তুলনায় ইসরায়েলের পর্যটন খাতে আয় কমেছে প্রায় 80%। ব্যাংক খাতে প্রত্যাশার তুলনায় প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে অর্ধেকে। গত বছরের তুলনায় 2 ধাপ কমেছে ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে ইসরায়েলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হয়েছে তারাও এখন ক্ষুব্ধ। সৌদি আরবের সাথে সম্পর্ক তৈরির তৎপরতাও ভেস্তে গেছে। জাতিসংঘ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বিরূপ সম্পর্ক তৈরি করেছে সংস্থাটির সাথেও। সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চরম অপমানিত হতে হয় নেতানিয়াহুকে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্যে তুলোধুনো করেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করেন অনেক দেশের প্রতিনিধি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে আসলাম বিরতির পরে, এবং বিরতির পরে যে অংশে আমরা ফিরে আসছি
আপনারা যদি ডকুমেন্টারি দেখে থাকেন তাহলে দেখবেন অনেকগুলো বিষয় এখানে আসছে। তার মধ্যে যে বিষয়গুলো আমাদের সামনে গুরুত্বপূর্ণ, যে একটি বছর ধরে ইসরায়েলের এই গাজাতে যে হামলা, আমরা যদি প্রথম অংশে শুধু গাজাতেই আমাদের ইয়েটা সীমাবদ্ধ রাখি, তাহলে আমরা জানি যে এখানে এখন বোধহয় 41,000 মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে শিশু এবং নারীর সংখ্যাই বেশি। এমন কোনো স্থাপনা নাই, সেটা কোনো প্রার্থনা কেন্দ্র হোক অথবা মসজিদ হোক অথবা গির্জা হোক, নির্বিচারে এখানে বোমাবর্ষণ হয়েছে এবং হাজার হাজার মানুষ যেটা এখানে পঙ্গু হয়েছে অথবা আহত হয়েছে, ধ্বংসলীলায় পরিণত হয়েছে পুরো গাজা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই জন্য যে এটা রিসার্চের বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন, তার মধ্যে নাম করা একটা রিসার্চ অর্গানাইজেশন আমরা বলি পিউ রিসার্চ মুসলিম বিশ্ব সহ বিভিন্ন ইয়ার রিসার্চ করে, এবং একটা ব্রিটিশ জরিপ সংস্থার ইয়েতে বলা হচ্ছে যে প্রায় 60 থেকে 70 আসছে, ব্রিটিশ 60, আমেরিকাতে 70, অর্থাৎ 70-60 অথবা এরকম অন্যান্য দেশে ইসরায়েলের যে আগের যে জনপ্রিয়তা ছিল, ইসরায়েলকে যে সমস্ত কারণে ট্রাস্ট করত, সেই সমস্ত ট্রাস্ট এখন এইসব দেশের মানুষের এরকম একটা অংশ করে না। এবং এর কারণ হচ্ছে গাজায় তাদের এই ধ্বংসলীলা। তো এবং তার কিছু প্রমাণও আমরা দেখেছি, যে সমস্ত অমুসলিম কান্ট্রি আমরা দেখেছি, পেরুর মতো কান্ট্রি, মেক্সিকোর মতো কান্ট্রি, নর্থ আমেরিকান, সাউথ আমেরিকার বিভিন্ন জায়গার মতো কান্ট্রি, আমরা দেখেছি সাউথ আফ্রিকার রোল, এরকম বিভিন্ন জায়গায় ইউরোপের অন্যান্য কান্ট্রি আমরা দেখেছি, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের ইয়েকে উপেক্ষা করে, আমার মনে হয় স্পেন, বেলজিয়াম, নরওয়ে, এরকম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে দীর্ঘদিন আমরা জানি কয়েক দশকের এই প্রবলেম আমাদের, যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের প্রবলেম, এবং 7ই অক্টোবর যেটা ঘটেছে, 7ই অক্টোবর হামাস যে ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে একটা মিউজিক ফেস্টিভ্যাল বোধহয় ইয়েতে আক্রমণ করার পরে এই ঘটনাটা শুরু হয়, তারপর থেকে ইসরায়েলের এই যে রিয়াকশান এবং এই যে নির্বিচারে যা করা হয়েছে, জাতিসংঘের বহু প্রপোজাল আসছে, অ্যাজ এ হোল আমরা যেটা লক্ষ্য করি নন মুসলিমের মধ্যে, যে ইসরায়েল তার এই জনপ্রিয়তা অথবা ইসরায়েলের প্রতি আস্থা অথবা এই পুরো ঘটনাটায় তার যে বিরাট গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড যে তৈরি হয়েছে, এইটা কি আসলে কোনো গুরুত্বপূর্ণ, বা এটা কি ইসরায়েল কেয়ার করছে না বা করছে না, কিন্তু যেভাবে সে এগুলো হচ্ছে, এটা কি ইসরায়েল রাষ্ট্রের জন্য, তার নিরাপত্তার জন্য, তার অর্থনৈতিক বিভিন্ন জন্য কি বড় ধরনের একটা মানে ক্ষতি বলে মনে হয় না? বা এটার ওভারঅল ইম্প্যাক্ট যে এক বছর আমরা দেখেছি, কি মনে হয়? আমরা নন মুসলিম পার্সপেক্টিভ দিকে এটা আলোচনা করব, মুসলিম পার্সপেক্টিভ পরে আসবো। জি, ধন্যবাদ কামরুল ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করেছেন। আমরা রিসেন্ট পাস্টে এবং গত এক বছরেও আমরা অনেকবার আলোচনা করেছিলাম এবং আশা দেখেছিলাম যে হয়তো একটা যুদ্ধ বিরতি হতে পারে, কিন্তু আনফরচুনেটলি আজকে আমরা প্রায় বছর পূর্তি যেটা আমরা বলতে পারি সেই দ্বার প্রান্তে উপনীত হয়েছি। তবে এটা কোনো সুখকর কোনো বিষয় না, একটা দুঃখকর একটা বিষয়, এবং এখনও হামলা পাল্টা হামলা চলছে। যে বিষয়টা আপনি বললেন খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে এর আগেও, যদিও আপনি বললেন যে নন রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আলোচনার জন্য, এর আগেও মধ্যপ্রাচ্যে বলা হতো যে একটাই ডেমোক্রেটিক কান্ট্রি, সেটা হচ্ছে ইসরায়েল। যদিও আমাদের দিক থেকে আমরা বলতাম যে এটা একটা আর্টিফিশিয়াল কান্ট্রি, শুধুমাত্র শক্তির জোরে এই দেশটা টিকে আছে, তারপরেও তাদের গবেষণা, তাদের উন্নতি, তাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, এই সকল সূচকে বলা হতো যে মধ্যপ্রাচ্যে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং তার ওখানে থাকার একটা গ্রহণযোগ্যতা অথবা এর একটা রেলিভেন্স আছে, এরকম বলা হতো। যেটা আপনি বললেন যে এই যে ইমেজ ক্রাইসিস, ইমেজ সংকট, এইটা মারাত্মকভাবে দেখা দিয়েছে। এবং আমাদের কাছে মনে হয় আমরা দেখেছি যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, ইভেন মানে সর্বস্তরের মানুষ, বিশেষ করে আমেরিকাতে, আমাদের ব্রিটেনে সহ সারা বিশ্বের মানুষ, যাদের একটা বড় অংশ হচ্ছে ফ্রম নন ওয়াইডার ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলি আর কি, ইভেন এমনও মানুষ আছে যারা কোনো ধর্মে বিশ্বাসী না, যারা মানবতাবাদী
হিউম্যান রাইটস, মানুষের অধিকারে বিশ্বাস করে, এই রকম মানুষজন রাস্তায় নেমে এসেছে। এবং আমরা দেখেছি যে আমেরিকায় ছাত্ররা তারা কত মানে সত্ত্বেও, পুলিশের আক্রমণের সত্ত্বেও তারা রিয়াকশন তারা দেখিয়েছে। এইটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আমার কাছে মনে হয়, যে এইটা যদি কন্টিনিউ থাকে। এবং আমরা দেখলাম যে 143টা দেশ তারা সাপোর্ট দিল যে যুদ্ধ বন্ধ হোক এবং প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। এর মানে হচ্ছে তারা ইসরায়েলের এই যে অ্যাগ্রাসন এর বিপক্ষে তাদের মানে তাদের সুস্পষ্ট অবস্থান। এবং মাত্র 14টা দেশ তারা এর বিপক্ষে অবস্থান নিল। একমাত্র দেশ শক্তিশালী সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। তাহলে এই মানে মানবতাবাদী অথবা যারা মানে কোনো ধর্মীয় ব্যাখ্যায় না, সাধারণ অবস্থায় এই যে ইমেজ একটা ক্রাইসিস। এবং আমরা রিপোর্টেও দেখলাম যে 70% মানুষ তারা আস্থা হারিয়েছে, তাদের ব্যাংক ঋণ তারা পরিশোধ করতে পারেনি। এবং আমরা দেখেছি যে মানে সেখানে যারা জনবসতি তার অধিকাংশই হচ্ছে ইউরোপ থেকে তারা আসে সেটেলারে, সেখানে তারাও কিন্তু আস্থা হারিয়েছে যে এরকম একটা অনিশ্চয়তার ভিতরে শুধুমাত্র শক্তির জোরে কিভাবে সেখানে তারা বেড়ে উঠবে এবং তাদের পরবর্তী প্রজন্ম কিভাবে সেখানে থাকবে, তারাও একটা অনিশ্চয়তার ভিতরে পড়েছে। আরেকটা হচ্ছে 60,000 লোক তো তারা অলরেডি ডিসপ্লেসড ইসরায়েল থেকে, এবং তারা সেখানে কখন নিরাপত্তা সহকারে সেখানে ফিরবে এটাও একটা অনিশ্চয়তার ভিতরে আছে। এই কারণে সামগ্রিকভাবে রাষ্ট্র হিসাবে সেখানে ইসরায়েলের দীর্ঘমেয়াদে স্থিতি অবস্থায় থাকা এটা অবশ্যই একটা হুমকির সম্মুখীন এবং প্রশ্নের সম্মুখীন। থ্যাংক ইউ। এখানে আমি আসবো এবার, যে ইসরায়েল বরাবরই চেয়েছে যে তার সিকিউরিটির জন্য মধ্যপ্রাচ্যের তার অন্যান্য মুসলিম দেশের সাথে তাকে সম্পর্ক উন্নত করতে হবে। এবং সে নানা কৌশলে, আমরা জানি ইজিপ্টকে সে পশ করিয়েছে, ক্যাম্প ডেভিড চুক্তি করেছে, সিরিয়া, তারপরে জর্ডান, তারপরে আমাদের লেবানন, এসব জায়গাতে ইয়ে করেছে। এরপরে এইটার বিয়ন্ড এইটাতে এসেছে ইউনাইটেড আরব এমিরেটসের সাথে এবং সৌদি আরবের সাথেও একটা ক্লোজ ইয়েতে চলে গিয়েছিল। এই ঘটনাকে, অর্থাৎ মুসলিম বিশ্বের ব্যাপারে আমি আসতেছি, মুসলিম বিশ্বেরও তো এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ 7ই অক্টোবরকে কেন্দ্র করে হোল মুসলিম ওয়ার্ল্ডের তার এর সাথে সম্পর্কের ব্যাপারটা তো পুরো কি একটা অনিশ্চিত, তার সিকিউরিটির জন্য সেকেন্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হয় না? এবং এই ক্ষেত্রে ইয়েটা কি, ইনটেক্টটা কি, যে এইরকম ঘটনা সে মানে যুদ্ধবিরতি না করে সে এই মুসলিম বিশ্বের হোল ওয়ার্ল্ডের সাথে, এবং সৌদি আরব তো এখন খানিকটা হোক আর না হোক সে বলছে যুদ্ধবিরতি হওয়া ছাড়া এখানে কোনোভাবেই তারা মুসলিম বিশ্বের এর বাইরে সে যেতে পারবে না, যদিও শাসকরা চায়। তো এই ক্ষেত্রে এটা কি? জি জি, খুব 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 গুরুত্বপূর্ণ আপনি সিকোয়েন্সে এসেছেন। আমরা জানি যে 48 সালে স্বাধীনতা ঘোষণা করার পরে তাদেরকে প্রথমে রিকগনাইজ করে, এরপরে ইরান রিকগনাইজ করে, এরপর যেটা আপনি বললেন যে ঐতিহাসিকভাবে 1978-এ আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশরকে, ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এবং পর্যায়ক্রমে সিরিয়া, জর্ডান এর আগে, এবং রিসেন্ট পাস্টে মরক্কো, বাহরাইন, আরব আমিরাত, এরপর সুদান আর সৌদি আরব মানে একটা খুব ক্লোজ রিলেশনে চলে আসে। আরব আমিরাতও দিয়েছে, খুব ক্লোজ রিলেশনে চলে আসে যে স্বীকৃতি দেবে অথবা মেনে নেবে না, এরকম একটা অবস্থা। এর মধ্যে দেখা গেল যে ট্রাম্প চলে গেল, বাইডেন ক্ষমতায় আসলেন। এই যে একটা পরিক্রমা, এরপরে গত অক্টোবরে যে হামলা, আপনি যেটা বললেন যে এখন মুসলিম বিশ্বের এই যে পারিপার্শ্বিক যে মিডল ইস্টের যে দেশগুলা, তারাই একটা সংকটে পড়ে গিয়েছে। মানে তারা অলরেডি যা করেছে সেটাও তারা প্রশ্নের সম্মুখীন, এবং ফার্দার যে তারা এগোবে এবং সম্পর্ক রক্ষা করবে এরকম কোনো অবস্থাতেও তারা নেই। কারণ যে ধরনের ধ্বংসযজ্ঞ, হত্যালীলা চলেছে এখানে, যদিও জেনোসাইড এইভাবে হয়তো টার্মিনোলজি আকারে এটা আদায় করা যাবে না, বাট জেনোসাইডের সবগুলো এলিমেন্ট তারা ফুলফিল করে, অ্যাটলিস্ট বিগত এই 1 বছরে তারা যারা হয়েছে। এই জন্য মুসলিম বিশ্বের সাথে আপনি যেটা বললেন যে মধ্যপ্রাচ্যে তাদের টিকে থাকতে গেলে তো অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে তারা একটা ন্যূনতম সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স, এটা অবশ্যই দরকার। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে বিগত 12 মাসের তাদের কার্যক্রম, এইটা মারাত্মকভাবে তাদের নেগেটিভ ইম্প্যাক্ট তাদের ফেলেছে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা 1 বছর যে ওয়ার অন গাজাতে যে ইসরায়েলের বর্বরচিত হামলা, অথবা 7ই অক্টোবর যে ইসরায়েলে হামাসের যে মিউজিক ফেস্টিভ্যালে যে ঘটনা ঘটেছিল, যেখানে যে 1200 বোধহয় 1200-এর উপরে মানুষ, ইসরায়েলের নাগরিক যেখানে হত্যা হয়েছিল, এবং একটা এটাকে আমরা কি বলি, জিম্মি যেটাকে বলি আর কি, কত ছিল যেন অরিজিনাল জিম্মি, 100-300 কত বোধহয় নাম্বার ছিল, যেখান থেকে হাফ বোধহয় নানা সময়ে ইয়ে হয়েছে, 255 হ্যাঁ মারা গিয়েছে বলে বলা হচ্ছে। এখনো বোধহয় 100 উপরে যেটা জীবিত আছে, যাদেরকে ইয়ে করতে পারেনি। তো এখন
এই যে ঘটনা আমরা আলোচনা করছি এবং অনেকগুলো দিক এর রয়েছে আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে একটা নাম্বার আছে, যে নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন এবং মন্তব্য থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারবেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখেছি এর মধ্যে, যেমন জাতিসংঘে যে ইমেজের কথা আমরা আসলাম, জাতিসংঘে নেতানিয়াহু যখন ভাষণ দিতে আসছে কি মানে এই অবস্থা আমরা দেখেছি যে বয়কট করেছে এবং সে এখানে মানে এটা ইন্টারেস্টিং। আমি এবার ফিরে আসবো যে আইনি প্রক্রিয়া যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, দুইটা কোর্টই তো খুব আমরা বলবো যে তাদের যা করার তারা তো রিয়াকশন, এবং সাউথ আফ্রিকার এই কেসকে তারা যেটা জেনোসাইড করার জন্য করেছে, টার্মিনোলজি নিয়ে আছে, নানা রকম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জেনোসাইডের আছে, কিন্তু তারপরেও তো জেনোসাইড হচ্ছে কি হচ্ছে না এটা কোর্ট গ্রহণ করে তাকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে যেগুলো আমরা করতেছি। এবং সেখানে ভার্চুয়ালি আমরা যদি দেখি ইসরায়েলের প্রতিক্রিয়া, নেতানিয়াহুর প্রতিক্রিয়া, সেখানে তারা রিয়েলি ছিল, এবং আরেকটা তো রীতিমতো তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে বসে আছে। তো এইসব ব্যাপারও কি তার জন্য মানে চরম তার ইমেজ এবং সিকিউরিটির কোশ্চেনে এগুলোও কি তাকে ওয়ারেন্ট গাজাতে কোনো ইম্প্যাক্ট, যেভাবে সে ইউনাইটেড নেশনের সব কিছু কোনো তোয়াক্কা করে না, যত ইমার্জেন্সি মিটিং করুক ইত্যাদি ইত্যাদি, এগুলো কি সে ইসরায়েলের এই পক্ষ থেকে এগুলোরও কি কোনো আছে নাকি, মানে এগুলোও কি সে সব কিছুই করতেছে না, এখানেও তো ইমেজ সংকটের ব্যাপার আছে কিনা, কি মনে হয় এটা? জি, ব্যক্তি নেতানিয়াহু এবং রাষ্ট্র হিসেবে ইসরায়েল এই দুইটাই মারাত্মক ইমেজ সংকটে পড়েছে। আজকে আমি একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে বলছে যে ইসরায়েল এমন একটা পররাষ্ট্রনীতি ফলো করে, তার মূল প্রিন্সিপাল হচ্ছে যে তুমি তোমার বিরোধীদের উপরে এমন আক্রমণ করো যেটা তারা কল্পনাও করতে পারে না, বিয়ন্ড দেওয়ার ইমাজিনেশন, এরকমভাবে তাদেরকে অ্যাটাক করো। যেটা আপনি বললেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তারা প্রিভেন্টিভ মেজার দিল এবং 5টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা বলল যে এটা ইমিডিয়েটলি স্টপ করতে হবে, ফার্দার যেন আর না হয় প্রতিক্রিয়া করতে হবে, যারা অভিযুক্ত তাদেরকে অবশ্যই পানিশমেন্ট দিতে হবে, আইনের সামনে তাদেরকে আনতে হবে, এবং যে এভিডেন্সগুলো আছে এগুলোকে সংরক্ষণ করতে হবে, এবং ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এটাকে স্ট্রংলি প্রমিস করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে এর একটাও মানে কার্যকর হয়নি, বরঞ্চ আরো বেশি শক্তি ব্যবহার করা হয়েছে এর পরবর্তীতে আর কি। তবে সিম্বলিকভাবে অবশ্যই এটা একটা রেকর্ড থাকবে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে এমন একটা প্রিভেন্টিভ মেজার্স এটা দেয়া হয়েছিল, এর অবশ্যই একটা গুরুত্ব আছে আর কি। ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর সে ওয়ারেন্ট করার জন্য, এবং সেখানে যে বক্তব্যগুলো এসেছে এটা তো রেকর্ডে থাকে আর কি। এটা ভবিষ্যতে গবেষণার জন্য অথবা জেনোসাইড অথবা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এই যে গবেষণাগুলো হবে সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো কাজে লাগবে, এবং ওয়ার্ল্ডের যে হিস্ট্রি সেখানে অবশ্যই এগুলো লিপিবদ্ধ থাকবে আর কি। যেটা আপনি বললেন যে আসলে অন্তত বিগত 1 বছরে অ্যাজ এ পার্সন নেতানিয়াহু কোনো কিছুই সে তোয়াক্কা করেনি। ইভেন বাইডেনের একাধিক রিকোয়েস্টকেও সে অগ্রাহ্য করেছে, রাফাতে আক্রমণ করেছে, যুদ্ধবিরতিতে কোনো ক্রমেই তাকে রাজি করানো যায়নি, এবং সর্বশেষ আমরা দেখলাম যে লিবাননেও সে যুদ্ধ বিস্তৃতি ঘটিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের মরিয়া হয়ে সে এই যুদ্ধটা প্রলং করতেছে, এবং ইসরায়েলের বিভিন্ন রিপোর্টে দেখলাম যে সে যদি এই যুদ্ধটা যত দীর্ঘস্থায়ী করবে তত তার প্রেসিডেন্ট হিসেবে মানে ইসরায়েলের রাষ্ট্র ক্ষমতায় থাকার সম্ভাবনা তার বেশি, কারণ সেই দেশের ভিতরেই তার দুর্নীতির অভিযোগ আছে। সে যখন এই ঘটনাটা ঘটে তার ইমিডিয়েট পূর্বে তার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছিল, কারণ সে সুপ্রিম কোর্টে জাস্টিস নিয়োগের এই যে ক্ষমতা এটা সরকারের হাতে নেওয়ার জন্য দাবি করেছিল, একটা পদক্ষেপ নিচ্ছিল আর কি। তো তার নিজের ভিতরে এবং দলের যে কোয়ালিশন অ্যালায়েন্স তাদের ভিতরেও তার কোশ্চেন রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে সে যুদ্ধটা দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে খুবই একচেটি মানে একরোখা। এবং তবে আমার কাছে আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে কিন্তু প্রায় 20 লক্ষের মতো মুসলিম আছে, মুসলিম আরব, টোটাল 90 লক্ষ পপুলেশনের ভিতরে। ইভেন যারা নর্মাল মানে ইহুদি ধর্ম প্রাণ যারা, তারাও কিন্তু তার এই নীতি বা তার এই যে যুদ্ধর প্রতি যে মনোভাব একক সিদ্ধান্তে এটার বিরুদ্ধে তারা বিভিন্ন সময় কথাবার্তা বলে পদক্ষেপ নেয়। জি জি, তো আমার কাছে মনে হয় যে মানে একরোখা মনোভাবের কারণে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হচ্ছে। আমি আরো একটা থার্ড বা ফোর্থ পয়েন্টে আমি আসতে চাই, সেটা হলো যে দুইটা উদ্দেশ্য সাধারণত মানুষ যখন কোনো যুদ্ধে যায় নাম দেয় অপারেশন ইগল অপারেশনতে এবং উদ্দেশ্য ঘোষণা করে। এখানে এই শুরুড মানে আমরা তো জানি নেতানিয়াহুর চরিত্র, সে বললো যে তার দুইটা অবজেক্টিভ, একটা হচ্ছে হামাসকে সে নির্মূল করবে আর একটা হচ্ছে এই জিম্মিদেরকে সে উদ্ধার করবে।
এবং এটা তার দেশের নিজের যারা যাদের জিম্মি এই সমস্ত যারা হোস্টেজকে নেওয়া হয়েছে সেই হোস্টেজের যারা ফ্যামিলি তারা তো বহুবার তার বাসার সামনে তেল আবিব বহু জায়গাতে তারা বিক্ষোভ করেছে। একই অবস্থা ঘটেছে যে আমরা দুনিয়ার সব জায়গা থেকে যেমন আলোচনা করলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লন্ডনে দেখি যে কত প্রতিবাদ, 500,000 লোক বলা হয় তাকে, নিয়ারলি মিলিয়ন লোক বলা হয় তাকে হাইড পার্ক ইয়ে করা হয়েছে। এর পরেও এই যে তার যে উদ্দেশ্য একটাও যে আসলে বাস্তবায়ন হয় নাই, এটাই তো অ্যানালিস্টরা বলছে যে প্রথম কথা আছে যে হামাস হয়তো বা রিডিউস হয়েছে তার ক্যাপাসিটি, যেহেতু হামাসের প্রধান এবং অনেক অবশ্যই তাদের এরা মারা গিয়েছে, যে 41,000 মানুষ মারা গেছে তার মধ্যে অবশ্যই হামাসের লোক রয়েছে এবং হামাস, কিন্তু যারা অ্যানালিস্ট তারা কেউ বলে নাই যে হামাস নির্মূল হয়েছে অথবা হামাস নির্মূল হওয়ার কোনো অবজেক্টিভ নেতানিয়াহু কোনোদিন ফুলফিল করতে পারবে। হামাসের হয়তো ক্যাপাবিলিটি রিডিউস হয়েছে এবং নাম্বার বেড়েছে। তো এই সব বিষয় কি আসলে তাকে কি মানে সিরিয়াসলি ইয়ে করবে না? আমার কাছে মনে হয় যে সে এই রিয়েলাইজেশনটা তার ভিতরে এসছে এবং আসার কারণেই কিন্তু সে যুদ্ধটা আরো বিস্তৃতি ঘটাচ্ছে। কারণ সে একাধিকবার বলেছে যে হামাসকে সম্পূর্ণ নির্মূল করব এবং হামাস নির্মূল করাই হচ্ছে প্রথম শর্ত, প্রথম মানে আমার অবস্থা, আমার অবজেক্টিভ। এরপরে যুদ্ধবিরতি হবে কি হবে না সেটা হচ্ছে পরবর্তী বিষয়। তো এই 1 বছরের ভিতরে কিন্তু সে হামাসকে নির্মূল করতে পারেনি এবং সকল রিপোর্ট অ্যানালিস্ট সবাই বলছেন যে জিম্মিদের অবস্থা আমরা বললাম, ইভেন কিছু জিম্মিদেরকে ধরার পরেও ষড়যন্ত্রের অংশ হিসেবে হত্যা করা হয়েছে। আমরা ফিরে আসবো, এই আলোচনা আমরা কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই সাপ্তাহিক মুসলিম বিশ্বের নিয়মিত প্রোগ্রাম ইসলাম চ্যানেল বাংলায় আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে একই বিষয়ের উপরে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাপ্তাহিক মুসলিম বিশ্বের এই ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রামে আপনাদেরকে বিরতির পরে আবার স্বাগতম। আমরা বিরতির আগে ওয়ারন গাজার 1 বছর পূর্তিতে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করার জন্য যারা এখনই টেলিভিশন খুলেছেন তারা স্ক্রিনে একটা নাম্বার পাবেন, যে নাম্বারে রিং করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমাদের অতিথি গেস্ট যিনি আছেন, আজকের আলোচক, আপনারা তার সঙ্গে পরিচিত হতে পারবেন এবং যে কোনো বিষয়ে কোনো কথা বলতে চাইলে, মন্তব্য করতে চাইলে, কোশ্চেন করতে চাইলে করতে পারবেন। আমাদের অতিথি আজকে বিশিষ্ট আইনজীবী এবং শিক্ষক এবং এই সমস্ত বিষয়ের আলোচক খালিদ ইয়াহিয়া। আমরা যে বিষয়টা সবসময় লক্ষ্য করে থাকি মিডিয়াতে অথবা অন্যান্য জায়গাতে, যে সাধারণত আমরা হামাসের কথা খুব কম শুনতে পাই, যেহেতু ইসরায়েল সারা দুনিয়াতে তার মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে ইসরায়েল কতজন মারলো, কতজন কী করলো, এইসব আলোচনায় সবসময় আসি। তো একটি দুর্লভ আলোচনা আমরা দেখব একটি ডকুমেন্টারিতে, যে হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা, ফরমার হামাস লিডার, এবং শুধু ফরমার হামাস লিডার নয়, আরও তার আমি অন্য একটা পরিচয় দিব, যেটা খালেদ মিশেলের একটা ইন্টারভিউ এবং হামাসের দৃষ্টিতে এই যে যুদ্ধ এবং তার যুদ্ধবিরতি কেন হয় নাই, কে অ্যাকচুয়ালি দায়ী, অ্যাকচুয়াল প্রবলেমটা কি, এই বিষয়ের একটা ডকুমেন্টারি দেখে সেই আমরা আবার আলোচনাতে ফিরে আসব। বর্বরতম আগ্রাসনের বছর পার হলেও থামছে না ইসরায়েল, লক্ষণ নেই যুদ্ধবিরতির। ইরান, লেবানন, গাজায় প্রতিরোধ শক্তির একের পর এক শীর্ষ নেতারা হত্যাযজ্ঞের শিকার। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবস্থান বা পরিকল্পনা কি? রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন সাবেক হামাস প্রধান খালেদ মিশাল। শুরুতেই ওঠে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযান প্রসঙ্গ। গত বছর 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডের পরই শুরু হয়েছিল তেল আবিবের চলমান আগ্রাসন। খালেদ মিশালের দাবি, বহু বছরের নিপীড়নের প্রতিক্রিয়া ছিল হামাসের ওই অভিযান। ইতিহাস 7 অক্টোবর থেকে শুরু হয়নি, বরং এটা একটা প্রতিক্রিয়া ছিল। নিপীড়িত একটি দেশকে অপারেশন আল আকসা ফ্লাডের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই অপারেশন ইহুদি সাম্রাজ্যের কুৎসিত চেহারা প্রকাশ করেছে। এই অঞ্চলের মূল সমস্যা যে ইসরায়েলের দখলদারিত্ব ও একটি বিদেশি শক্তির উপস্থিতি। 7 অক্টোবরের ঘটনা সেই বাস্তবতা তুলে ধরেছে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেন হামাস নেতা। বলেন, হামাস যুদ্ধবিরতি চাইলেও ওয়াশিংটনের ভণ্ডামি ও বেনিয়ামিন নেতানিয়াহুর একগুঁয়েমের কারণে তা সম্ভব হয়নি। সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলের দিক থেকে দেখা যাচ্ছে নেতানিয়াহুর ইচ্ছা ও গোয়ার্তুমির কাছে বাইডেন প্রশাসনও অসহায়। হত্যাযজ্ঞের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দেয় তারা, তাদের সুরক্ষায় কাজ করে। হামাস যুদ্ধ বন্ধ চাইলেও ভণ্ডামির পরিচয় দিয়ে নেতানিয়াহুর চাওয়াকেই স্বীকৃতি দিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে ইরানকে দমন করাই ইসরায়েলের মূল লক্ষ্য বলে দাবি করেন খালেদ। হিজবুল্লাহ বিরোধী লড়াই তেহরানের পরমাণু প্রকল্পে হামলার প্রস্তুতি বলে জানান তিনি। এখন এটা আরো স্পষ্ট, ইসরায়েলের এই আগ্রাসনের সুনির্দিষ্ট লক্ষ্য আছে। বিপজ্জনক মনে করলে তাদের সরিয়ে দেয়াই তাদের মূল এজেন্ডা। প্রভাবশালী কাউকে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী হিসাবে রাখতে চায় না তারা। আগ্রাসন, হত্যাযজ্ঞ চালিয়েও গাজায় সাফল্য পায়নি ইসরায়েল, এমন দাবি করেন খালেদ মিশাল। তেল আবিবের হামাস নির্মূলের লক্ষ্য পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় তাদের প্রযুক্তিগত ও গোয়েন্দা সক্ষমতা নিঃসন্দেহে এগিয়ে। গুপ্ত হত্যা সহ অনেক সাফল্য পেয়েছে তারা, তবে ব্যর্থ হয়েছে গাজায়। 1 বছরেও লক্ষ্য পূরণ হয়নি তাদের। শেষটা কখনোই ইসরায়েলের পক্ষে হবে না। ফলাফল ফিলিস্তিন, লেবানন ও প্রতিরোধ শক্তির পক্ষেই আসবে। ইসরায়েল হারবে। হামাস প্রধান হিসেবে পরপর 2 মেয়াদে দায়িত্ব পালনের পর 2017 সালে ইসমাইল হানিয়ার হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছিলেন খালেদ মিশাল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডকুমেন্টারির দেখার পর আমরা ফিরে আসছি। দুটি ইনফরমেশন দিয়ে রাখি। খালেদ মিশেল, যিনি খুব কিংবদন্তির নেতা এবং আমার মনে হয় উনি একমাত্র জীবিত যিনি সাবেক হামাস প্রধান হিসেবে, কারণ এর আগে একের পর এক হামাস প্রধানদেরকে যেভাবে এখন হাসান নসরুল্লাহ, ইসমাইল হানিকে নিহত করা হয়েছিল, একের পর এক নিহত করা হয়েছে। আব্দুল্লাহ আজিজুর রহমান, শেখ আহমেদ ইয়াসিন ইত্যাদি ইত্যাদি। তো উনি একটা ঘটনা মানে মনে পড়লো খালেদ মিশেল তখন হামাসের আন্তর্জাতিক সম্পাদক। এই সময়ে খালেদ মিশেলকে বিষ প্রয়োগে ইসরায়েলি গোয়েন্দারা
বিষ প্রয়োগ করেছিল এবং এটা এমন ক্রাইসিস তৈরি হয়েছিল বিষ প্রয়োগে খালেদ মিশেল মৃত্যুসজ্জায় ছিল। তো খালেদ মিশেলকে এই সময় যদি হত্যা করা হয় তাহলে বিরাট ধরনের রিপারকাশন হতে পারে এবং হামাস বড় ধরনের আক্রমণ করতে পারে, এইটা ইসরায়েলকে মিডিয়েটর যারা তারা বুঝিয়েছিল এবং ইসরায়েল তার অ্যান্টিডট দিয়ে ডেথ বেড থেকে খালিদ মিশেলকে অ্যান্টিডট দিয়ে তাকে বাঁচায় আনা হয়। এটা একটা বিরাট ঘটনা, ডকুমেন্টারি বুক এবং ইত্যাদি ইত্যাদি। এই সেই খালিদ মিশেল, যে এটা আমার কাছে একটা বই আছে খালিদ মিশেলের উপর এই ঘটনা, পুরো ঘটনা, যে কীভাবে ইসরায়েলি গোয়েন্দারা তাকে করেছিল, বিষ প্রয়োগ করেছিল এবং কীভাবে সেই অ্যান্টিডট এনে তাকে দিয়ে বাঁচিয়ে তুলেছিল। তো খালিদ মিশেলের ইন্টারভিউ খুবই ইন্টারেস্টিং এবং আমরা খালিদ শুনলাম এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, বিশেষ করে হামাসের আমি মনে করি গুরুত্বপূর্ণ। একটা হলো যে কথাটা উনি প্রথমেই বলেছেন, যে কথাটা বারবার দুনিয়াতে চাপা পড়ে যাচ্ছে কিন্তু আসছে না, আসছে 7ই অক্টোবর থেকে কোনো কিছু শুরু হয় নাই। 7ই অক্টোবর ওয়াজ এ রিয়াকশান। কিসের রিয়াকশান? ওই এলাকার যে মেইন প্রবলেম, দখলদারিত্ব যেটাকে আমরা বলি, অকুপেশন, ডিকেডস আফটার ডিকেডস, যে পারসিকিউশন, যে টর্চার, ওখানে যে প্রাধান্য বিস্তার করার বিদেশি শক্তি আমেরিকা কীভাবে করতেছে, এগুলোকে নিয়ে বলেছেন। যে কথাটা কিন্তু জাতিসংঘের মহাসচিব আমার মনে আছে, যে হামাস অ্যাটাক ডিড নট হ্যাপেন ইন এ ভ্যাকুয়াম, উনি ইংরেজি জাতিসংঘে বলেছেন, যার কারণে ইসরায়েল কিন্তু সাংঘাতিক রকম হ্যাপাতার প্রতি আর কি। তো এই একটা মারাত্মক পয়েন্ট উনি বলেছেন, যেটা আমরা এর আগেও আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমরাও মনে করি যে এই দীর্ঘদিনের এই প্রবলেম, সেটা প্রবলেম বলেছে যে দখলদারিত্ব, অকুপেশন, যে ডিকেডস আফটার ডিকেডসের অকুপেশন। তো এইখানে আরেকটা ইয়েতে আমি প্রথমে আসি, তারপর এটাতে আসবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে কোনো সময়ে কিছু কিছু পদক্ষেপ, ব্রিটেন হোক বা ম্যাক্রন যেমন বললো যে আর ইসরায়েলকে অস্ত্র দেবে না, ফর এক্সাম্পল, ইসরায়েল তো এগুলো কোনো কেয়ার করে না। আমরা জানি সবচেয়ে বড় হচ্ছে যে বাইডেন যুদ্ধবিরতির নিজের প্রপোজাল কতবার সে বলল যে এইবার, তো অনেকেরই ধারণা এটা যে আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে ইসরায়েলের মতো কান্ট্রিকে এগুলো করার জন্য, আর সে করবে না, আর সেটা হিমঘরে চলে যাচ্ছে, তারপরে কোনো কথা নেই, নভেম্বরের নির্বাচন। তো খালিদ মিশেল কিন্তু বলেছে এগুলো জাস্ট ভণ্ডামি, পরিষ্কার সে বলতে চায় যে আমেরিকার এগুলো ভণ্ডামি। যদি সত্যিকার অর্থেই বাইডেন চাইতো তাহলে যুদ্ধবিরতি অবশ্যই হতো, এই সে বলতে যাচ্ছে। কিন্তু তো এই ব্যাপারে যে আমেরিকার সাপোর্ট, এবং আমরা দেখেছি ট্রাম্প আর আমাদের এখন যে আমেরিকার মহিলা কামালা হ্যারিসের ডিবেটে কামালা হ্যারিসকে বলছে যে সে ইসরায়েলের পক্ষে কম, সে ইসরায়েলের দেখতে পারে না, আর কামালা হ্যারিস বলছে যে ট্রাম্প ইসরায়েলের পক্ষে কে কতটা বেশি ডিভোশন। তো এই পয়েন্টটাতে আমরা আসি যে এই বিশ্ব মোড়লের যে কারবার এবং নিজের প্রেস্টিজ এবং ইসরায়েলকে নিয়ে, এটা কি আসলে ইসরায়েলের হাতের পুতুল হয়ে গেছে, নাকি তার কথা এখন আদৌ করে? এই ব্যাপারটা আমাদের কাছে কি মনে হয়? যেহেতু বলতে পরিষ্কার, বাট as an analyst, what's your opinion, Khalid, এই ব্যাপারটা? জি, আচ্ছা, প্রথম যে বিষয়, যদিও ইন্টারভিউটা খুবই সংক্ষিপ্ত কিন্তু প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে উনি যে বিষয়টা ক্লারিফাই করলেন, যেটা আপনিও মেনশন করলেন, যে আসলে এইটা 7ই অক্টোবর গত বছর 2023 সাল থেকে মূলত শুরু হয়নি, এটা হচ্ছে 1948 সাল থেকে যে অকুপেশন। এবং আমরা যদি দেখি যে একটা রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে যে 4টা গুরুত্বপূর্ণ কন্ডিশন ইন্টারন্যাশনাল ল বা পলিটিক্যাল সায়েন্সে, তার কোনোটাই কিন্তু ইসরায়েল পূরণ করেনি, যদিও সেটা লম্বা আলোচনা এখানে সেই সময় নেই। বাট আমরা বলতে চাচ্ছি যে এই রাষ্ট্রটার অভ্যুদয় হয়েছে একটা ভিত্তিহীন ছাড়া আর কি, সেখানে রাষ্ট্রটা হওয়ার কথা না, একটা আর্টিফিশিয়াল রাষ্ট্র এভাবে আমরা দেখি। তো এই যে লং টাইম অকুপেশন সিন্স 1948, উনি বলছেন যে এইটার হচ্ছে একটা রিয়াকশন। এবং আমরা দেখেছি যে বিশ্ব মিডিয়া যারা লিডার আছেন তারা সবাই বলতে চাচ্ছেন যে 7ই অক্টোবর প্রথমে অ্যাটাক করেছে, তার পাল্টা যে আক্রমণ হচ্ছে এটা রাইট টু সেলফ ডিফেন্স অথবা রাইট টু সেলফ ডিটারমিনেশন, এর রিয়াকশন হচ্ছে এইটা। এবং এইভাবে এনারা এটাকে ভ্যালিডিটি দেওয়ার চেষ্টা করেছে, যেটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত না, যেটা উনি ওনার আলোচনায় বা ওনার ইন্টারভিউতে সংক্ষিপ্ত আকারে মেনশন। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বলেছেন, যেটা আপনিও মেনশন করলেন, যে আসলেই বাইডেন প্রশাসন যদি সত্যিকারের অর্থেই চাইতো যে যুদ্ধবিরতি হবে, অবশ্যই এটা হতো। দেখেন, আমেরিকার রোলটাই হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল, তারা এদিক থেকে যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছে, আবার অপরদিকে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি সবচেয়ে বড় তারা অর্থনৈতিক সহায়তা ইসরায়েলকে দিয়েছে।
তাহলে যদি সত্যি যুদ্ধবিরতি চেত, তারা তো সামান্য কিছু হলেও একটা এমবার্গো বা ফাইন্যান্সিয়াল বিষয় স্টপ রাখতে পারতো, যে যদি তুমি যুদ্ধবিরতি রাজি না হও তাহলে হয়তো আমি তোমার ফাইন্যান্সিয়াল যে হেল্প এটা কিছুদিনের জন্য হলেও ফর দ্য টাইম বিং আমি এটা স্টপ রাখবো, সেটাও তো করেনি। তাহলে একদিকে এই যে যুদ্ধবিরতির এই যে প্রস্তাবনা দেয়া এবং অপরদিকে ফাইন্যান্সিয়াল, শুধু ফাইন্যান্সিয়াল না সকল দিক থেকে সাহায্য, এবং একবার দেখলাম যে সিকিউরিটি কাউন্সিলের 4টা মেম্বারই তারা এগ্রি করলো, শুধুমাত্র আমেরিকা সেখানে ভেটো দিল আর কি। সুতরাং তাদের রোলটা এখানে স্পষ্ট না। আর তৃতীয় বিষয় যেটা আপনি মেনশন করলেন যে ক্যামেলা হ্যারিস, সে স্পষ্টই বলেছে যে আসলে ডেমোক্রেট অথবা রিপাবলিকান যেই ক্ষমতায় আসুক খুব অল্পই আমেরিকার নীতি ইসরায়েলের ক্ষেত্রে পরিবর্তিত হবে, বরঞ্চ অপরিবর্তিত থাকবে। সুতরাং ইসরায়েলের প্রতি কে কতটা ডিভোটেড, কে কতটা তাদের স্বার্থ রক্ষা করবে, এইটাই দেখানোই হচ্ছে আমেরিকান যখন ইলেকশন হয় এর একটা প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় আমরা ডিবেটে দেখছি, আর হয়তো 5ই নভেম্বর তার ফাইনাল রিয়াকশন আমরা দেখব। অর্থাৎ আমেরিকা আসলে যেটা করতেছে সেটা তার যে কথা আমরা বাংলা করেছে যিনি এটা করেছেন যে ভণ্ডামি করতেছে, আসলে সে আসলে আদতে এখানে কোনো যুদ্ধবিরতি বা ইত্যাদি, অর্থাৎ ইসরায়েল যেটা চাচ্ছে সেইটাই এখানে হবে। আমেরিকা এগুলো মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আমেরিকাই মূলত যুদ্ধটা এখানে চালাচ্ছে ইসরায়েলকে দিয়ে। মানে আমাদের ওই একটা শব্দ আসছে যেটাকে প্রক্সি ওয়ার বলে, ইম্পর্টেন্ট শব্দ আসছে আমার কাছে মাঝে মাঝে মনে হয়। এই যে সুন্দর ইয়েটা আসলো যে যখনই এরকম ঘটনা ঘটে, যখনই ইভেন লেবাননে যখন এখন ঘটনা ঘটলো, আমরা যেটা আসবো রিজিওনাল ওয়ারে, তো লেবাননে তখনই আসলো যে ইসরায়েলের কি সেলফ ডিফেন্স নাকি সেলফ ডিটারমিনেশন আছে। এটা আমাদের, আমি মাঝে মাঝে করি, আমাদের 71-এর চেতনা, আমরা যে বলি না চেতনা, এখন অনেকেই বলছে যে চেতনা শব্দই আর ইউজ করা যাবে না বাংলাদেশে, এমন এই চেতনার নাম দিয়ে যা করা হয়েছে, এই ওল্ড ওয়ার্ল্ড কিন্তু এই সেলফ ডিটারমিনেশনের নামে যা করছে, এই সেলফ ডিটারমিনেশন শব্দটা ইসরায়েলের ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বা যারা বক্তব্য দিয়েছেন সবাই বলছেন যে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, এবং এই অধিকারে অথবা এই ক্লজের আন্ডারে যা যা করছে সবকিছু বৈধ। তাহলে আপনি যেটা বললেন যে ওই চেতনার নামে যা কিছু আমি করব দেশে সবকিছু বৈধ। আমরা ফিরে আসছি এবার রিজিওনালে। আমরা দেখলাম গাজার আলোচনা করলাম, 1 বছরে কি হয়েছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে একটা নাম্বার আছে, আপনারা কথা বলতে চাইলে, প্রশ্ন করতে চাইলে, মন্তব্য করতে চাইলে যে কোনো সময় এটা করতে পারবেন। আমরা দেখতে চাচ্ছি যে ওয়ারটা তো প্রথম দিকে শুধুমাত্র গাজাতে, এরপর দেখা গেল যেটা রিজিওনাল ওয়ারে, এবং গত 3-4 সপ্তাহ ধরে যেটা আসছে সেটা এটা মানে আমাদের জন্য হরিফিক যে রিজিওনাল ওয়ারে। এবং আমরা ওই অঞ্চলের রিজিওনাল যেটা বলতাম যে ইজিপ্ট, সিরিয়া, জর্ডান, লেবানন, এইগুলোকে কেন্দ্র করেই এখানে রিজিওনাল ওয়ার যেটা বলি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরান, ইয়েমান, হুতি, মানে একদম হোল মিডল ইস্টের একটা যুদ্ধের চলে যাচ্ছে এই দিকে। তো এখন এই দিকে যে অবস্থা গত কয়েক সপ্তাহ আর কি, এখন পর্যন্ত কি মনে হয় যুদ্ধকে আসলেই কি, মানে আমরা যতটুকু লাইসিস পড়তেছি দেখতেছি, যুদ্ধ কি আসলেই শেষ পর্যন্ত একটা বড় ধরনের ইয়েতে যেতে পারে? আচ্ছা, দৃশ্যত মিডল ইস্টের ইসরায়েলের আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী মুসলিম রাষ্ট্র, কেউ কিন্তু ফিজিক্যালি কোনো অ্যাটাক বা পাল্টা আক্রমণ বা প্যালেস্টাইনদেরকে রক্ষা করার জন্য তেমন কোনো উদ্যোগ নেয়নি। বরঞ্চ আমরা দেখি যে হামাস, এদিক দিয়ে হিজবুল্লাহ, হুতি, এরা মূলত ইরানের সাহায্যেই এই এখনো পর্যন্ত তাদের যে সাহায্য সমর্থন অথবা পাল্টা আক্রমণ এটা তারা করে যাচ্ছে। এবং আমরা দেখি যে স্ট্র্যাটেজিক্যালি যেহেতু ইরান প্রকাশ্যে তাদের সাথে যুদ্ধে আসতে পারছে না, সুতরাং তাদের কিছু সাপোর্টিভ এলাই তারা বিভিন্ন জায়গায় তৈরি করেছে, এবং তাদের মাধ্যমে সে এখানে তাদের শক্তি, সামর্থ্য, এবং এটা বোঝানোর চেষ্টা করছে যে তারা একা না, তাদের আরও আনুষঙ্গিক কিছু সাপোর্টার আছে, যখন প্রয়োজন হবে তখন তারা এই পূর্ণ সমর্থন দিবে। এইভাবে মূলত তাদেরকে দেখিয়ে এসেছিল। কিন্তু আমরা দেখলাম যে যখন সিরিয়াতে ইরানের কনসুলেট অফিসে হামলা হলো, তখন এপ্রিলে ফর দ্য ফার্স্ট টাইম আফটার 1982 ইরান একটা আক্রমণ করলো প্যালেস্টাইনে, ইসরায়েলে, এবং আবার দেখলাম যে গত সেপ্টেম্বরে আবার সেরকম একটা পাল্টা আক্রমণ হলো, যেটা হচ্ছে যে হাসান নাসরুল্লাহ মারা যাওয়ার পরে। এবং এখানে আরো একটা বিষয় ছিল যে যখন ইসমাইল হানিয়া মারা গেল ইরানে, তখন ইরানকে বলা হয়েছিল যে আমরা একটা যুদ্ধবিরতিতে এনিহাও এটা আমরা এগ্রি করতে পারবো, তুমি পাল্টা রিয়াকশন এখন দেখিও না। কিন্তু তারা সেটা মিসট্রাস্টের মুখোমুখি হয়েছে, সুতরাং একটা পাল্টা আক্রমণ করলো। এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে
সময় খুব কম। ইরান ইচ্ছাকৃতভাবে যুদ্ধে আসতে চাচ্ছে না, বাট তারপরেও তার সমর্থন বা তার যে একটা ইয়ে আছে সেটা সে দেখাতে চাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ইরান কিন্তু প্যালেস্টাইনের প্রতিবেশী রাষ্ট্র না, অন্তত 1000 থেকে আরো বেশি দূরে। সুতরাং বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এইটা যুদ্ধটা ছড়িয়ে গিয়েছে এবং যে কয়েকটা রাষ্ট্র বললেন যে ইরাক, সিরিয়া, জর্ডান, এরপরে হচ্ছে ইয়ামেন, হুতি, প্রত্যেকটা দেশে কিন্তু আমেরিকার বেজ আছে, মিলিটারি আছে এবং সেখানে তেলের একটা ইয়ে রয়ে গেছে। সুতরাং পুরো বিষয়টাই হচ্ছে একটা খুব সম্ভাবনা রয়ে গেছে এটা রিজিওনাল থেকে একদম বড় ধরনের ছড়িয়ে যেতে পারে। লাস্ট কোশ্চেন করব, যেটা খালেদ মিশেল বলেছে, যত কিছুই ঘটুক ইসরায়েল এই যুদ্ধে, গাজার যুদ্ধে পরাজিত হবেই, যে ডিটারমিনেশন নিয়ে বলেছে। হোয়াট ডু ইউ থিংক? না, আমার কাছে মনে হয় যে দেখেন, এক বছরে যতই এত ধ্বংসযোগ্য এত কিছুর পরেও তাদের যে মনোবল, ইভেন আমরা যত ইন্টারভিউ দেখি প্যালেস্টাইনদের, কখনোই কিন্তু কোনো ইন্টারভিউতে তাদের মনোবল আমরা দেখিনি যে ভেঙে যায়, এবং প্রতিবারই তারা বলে যে আমরা এখান থেকে আবার জেগে উঠবো এবং আমরা আমাদের এই যে ল্যান্ড, আমাদের যে জমি, এটা আমরা ছাড়বো না, আমাদের দাবিও আমরা ছাড়বো না। এবং কোনো আলোচনাতেই কিন্তু তারা তাদের যে 1948-এর পুরো যে সীমানা, সেই দাবি তারা কখনোই ছেড়ে দেয়নি। সুতরাং আমরাও আশাবাদী যে অবশ্যই এই যুদ্ধে ইসরায়েল তেমন কিছু অর্জন করতে পারবে না, মূলত প্যালেস্টাইনের যে অধিকার, যে আশা, যে হোপ, এটা অবশ্যই রক্ষিত হবে। আমার মনে হয় এটাই আজকের কনক্লুশন। আমরা মনে করি যে এই যুদ্ধে ইসরায়েল আসলেই শেষ পর্যন্ত তার যে অর্থনৈতিক বিপর্যস্ততা দেখতেছি, বিশ্বের জনমত দেখতেছি, এবং ইভেন তার মারণাস্ত্র, যুদ্ধাস্ত্র, যাই কিছু থাকুক না কেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত হয়তো সে পরাজিতই হবে। এটাই হচ্ছে অ্যানালাইসিস বা ইয়ে। শুধু একটি পয়েন্ট, আমার মনে হয় যুদ্ধটা ছড়িয়ে পড়বে কিনা সেটা বোধহয় পয়েন্টে নভেম্বরে ইলেকশন বোধহয় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি এই যুদ্ধে মানে এই ভোট যুদ্ধে যে কে আসবে সেটার উপরে এটা ডিপেন্ড করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে সাপ্তাহিক মুসলিম বিশ্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।